দেখলাম যে যখনই এসআইআর এর শুনানি শুরু হয়েছে, তৃণমূলের একটা করে বুথ যেখানে বাংলার ভোট রক্ষার লড়াই তৃণমূল কংগ্রেস চালাচ্ছে সেখানে লেখা, সেই লড়াইয়ের বার্তাটাই গোটা দেশের সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। আপনার কাছে মুখ্যমন্ত্রীর এই সওয়াল করা এবং দিল্লি যাওয়ার কি তাৎপর্য, আপনি কিভাবে দেখছেন? দেখো সাফিয়া, মমতা ব্যানার্জির রাজনীতির একেবারে গোড়া থেকেই একটা বড় হাতিয়ার বা বড় অঙ্গ হলো আহ একেবারে ড্রামাটিক, নাটকীয়, অতি নাটকীয় এমন কিছু করা যা আগে সাধারণত রাজনীতিকরা করেননি। আমরা অনেকেই মিডিয়াতে দেখেছি যে এর আগেও উনি আদালতে নানা সময় সওয়াল করেছেন। তার মধ্যে একটা ঘটনার আমি একদম প্রত্যক্ষদর্শী। আজ থেকে বহু বছর আগে, আজ থেকে ৩২ বছর আগে আনন্দবাজার পত্রিকার সাংবাদিক হিসেবে আমি সেটা কভার করতে গিয়েছিলাম। বালুরঘাট কোর্টে একটা মামলায় উনি অ্যাপিয়ার করেছিলেন। ওখানে একটা পুলিশের গুলিচালনার ঘটনায় একজন মারা গিয়েছিলেন। সেখানে উনি গেছিলেন রাজনৈতিক আন্দোলন করতে। তারপর উনি এরকম রাতারাতি সিদ্ধান্ত নেন যে উনি আদালতে অ্যাপিয়ার করবেন। পুরো জিনিসটা আমি কভার করেছিলাম আজ থেকে ৩২ বছর আগে। বালুরঘাট কোর্টে সেদিন যা হয়েছিল, আমি সুপ্রিম কোর্টে গতকাল হাজির ছিলাম না, কিন্তু যা পড়েছি, এখন তো হাজির থাকার আর দরকার হয় না, যেটা আবিদ সাহেব বললেন পুরোটা সামনে থেকে শোনাই যায়। সুপ্রিম কোর্টেও গতকাল অনেকটা সেই জিনিসই ঘটেছে। তুমি যদি সুপ্রিম কোর্টে অন্য আইনজীবীদের সঙ্গে কথা বলো যারা কালকে কোর্টে ছিলেন, গতকাল সুপ্রিম কোর্টের স্বাভাবিক দিন ছিল না। সারা দেশের অজস্র মামলার তো বিচার হয় সুপ্রিম কোর্টে, এবং আমরা জানি সুপ্রিম কোর্টে তো আর মামলার মেরিট দিয়ে বিচার হয় না। যে মামলার হাইকোর্টে পরেও বিচারের পরেও যেখানে বিবাদ রয়ে গিয়েছে, সেই মামলা সুপ্রিম কোর্টে আসে, অথবা আসে যেগুলো সাংবিধানিক বিষয় সংক্রান্ত মামলা, সেগুলো সরাসরি সুপ্রিম কোর্টে হয়, যেমন এইটা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টে সাধারণ দিন ছিল না। গতকাল সুপ্রিম কোর্টের বহু আইনজীবী তারা মমতা ব্যানার্জিকে দেখতে গিয়েছিলেন। সুপ্রিম কোর্টে করিডোরে স্লোগান শোনা গিয়েছে, উচ্ছ্বাস শোনা গিয়েছে, ছবি তোলার জন্য, সেলফি তোলার জন্য, মানে যথেষ্ট বয়স্ক, প্রৌঢ় বয়স্ক উকিলদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে, তারা মমতা ব্যানার্জির সঙ্গে ছবি তুলতে চেয়েছেন। সুভাষিস যেটা বললেন, মমতা ব্যানার্জি তো ল পয়েন্টে এমন কিছু বলবেন না যেটা অন্য কেউ বলতে পারেন না, বলার কথাও নয়, কেউ প্রত্যাশা করেন। তিনি গেছিলেন কেন? ওই যে বালুরঘাট কোর্টে সেদিন যে জন্য গেছিলেন, কালকে সুপ্রিম কোর্টে সেই জন্যই গেছিলেন, এটা রাজনৈতিক ধাক্কা দেওয়ার জন্য। এবং এই ধাক্কা, এই অভিঘাতের বাইরে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরাও নন। তামিলনাড়ু মামলা করেছে, কেরালা মামলা করেছে, ব্যক্তিগতভাবে অনেক ব্যক্তির মামলা আছে, অনেক সংগঠনের মামলা আছে, ৩-৩টে রাজ্য সরকার মামলা করেছে। সেই সমস্ত মামলাতে যা কিছু সুপ্রিম কোর্টের অন্তত পর্যবেক্ষণ যেগুলো আমরা দেখেছি, গতকাল যেটা আবিদ সাহেব বললেন অত্যন্ত যথার্থ। কোনো রায় তো হয়নি, কোনো অর্ডার হয়নি, পর্যবেক্ষণগুলি আমরা দেখেছি। এই স্তরে পর্যবেক্ষণও কিন্তু আমরা দেখিনি। আজকে যখন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ভারতের আদালতের ইতিহাসে, আইনের ইতিহাসে প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী আদালতে উকিল হয়ে সওয়াল করতে আসেন, তখন তার একটা অভিঘাত হয়। মমতা ব্যানার্জি সেই ইতিহাসটা তৈরি করতে গিয়েছিলেন। এই যে পলিটিক্স এর যে যে নাটকীয় অংশ, এর প্রভাবের বাইরে কেউ নাই। সোশ্যাল মিডিয়া তো নয়ই, বিচারপতিরাও নয়। অর্ডারে কি আসবে আমরা এখনো জানি না। তো অবজারভেশন গুলো যেগুলো এসেছে, যেগুলো আবিদ সাহেবের মতো প্রবীণ আমলা বলছেন যে সেগুলো কার্যকর করার কথা ইলেকশন কমিশন ইমিডিয়েটলি, সেগুলো তো যথেষ্ট। বাঙালিদের নামের বানান, বাঙালি বলতে আমি কিন্তু হিন্দু মুসলিম সকলের কথাই বলছি। সুদীপ তো একটা খুব সাধারণ নাম, সেটা অনেকভাবে বানান করা হয়। SUDIPT, এ দিয়ে হতে পারে, ও দিয়ে হতে পারে, ডি এর পরে আই হতে পারে, ডবল ই হতে পারে। আবিদ সাহেবের পদবী হচ্ছে হোসেন, আবিদ হোসেন। হোসেন তো আমার ধারণা অন্তত ২০ রকম ভাবে বানান করা যায়। একটা এস, দুটো এস, এ, আই, ই, অজস্র রকম কম্বিনেশন হতে পারে। শুভাশিস, শুভাশিস মৈত্র, শুভাশিস নামটা বাংলাতেই অনেক রকম ভাবে বানান করা যায়, সেটা ইংরেজিতে যদি লেখা যায়, লেখার চেষ্টা, অজস্র রকমের বানান হতে পারে।
তাই বলে কি ব্যক্তিটা আলাদা হয়ে গেলেন? আমি একটা কথা খুব জোর দিয়ে আগের দিন বলেছিলাম, আজও বলছি। এই নামের বানানের ভুল ধরে, ধরে মানুষকে ডেকে পাঠানো, এটা অযথা অযৌক্তিক হ্যারাসমেন্ট ছাড়া কিচ্ছু নয়। এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি নয়। এটা ক্লেরিক্যাল ডিসক্রিপেন্সি। ক্লেরিক্যাল ডিসক্রিপেন্সি একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি কে আমরা এক করে দিচ্ছি। বাংলা ভাষায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে কতগুলো বর্ণ আছে? অ, আ, হ্রস্ব ই দীর্ঘ ই করে আমরা গুণে দেখতে পারি। আর ইংরেজিতে কটা অ্যালফাবেট আছে আমরা জানি, A to Z 26 টা আছে জানি। সব বাংলা শব্দ উচ্চারণ অনুযায়ী কি ইংরেজিতে লেখা সম্ভব? একই কথা আরো বহু ভারতীয় ভাষা সম্পর্কে প্রযোজ্য। আমার এক সহকর্মী তামিল সাংবাদিকের সঙ্গে কথা বলি। উনি বলছিলেন যে তামিলনাড়ুতে এক্সাক্টলি একই জিনিস হচ্ছে। তো এইগুলোকে যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি বলা হয়, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামক একটা এআই দিয়ে ধরা হচ্ছে বলে একটা বিরাট এআই টিআই জিনিসগুলো না শুনতে খুব বিরাট লাগে প্রথম। এগুলো মনে হয় যে বিরাট একটা নতুন কিছু হচ্ছে। কিচ্ছু হচ্ছে না। এই এআই দিয়ে এই ডিসক্রিপেন্সি ধরতে গিয়ে যেটা করছে সেটা হচ্ছে একটা খুব প্রাকৃত ভাষায় ভাবলে গাধার মতো কাজ করা হচ্ছে। এরা নির্বাচনের জন্য ভোটার তালিকা যারা তৈরি করছেন তাদের সহানুভূতি সম্পন্ন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করার কথা। তার বদলে তারা নির্বোধ যন্ত্রের মতো কাজ করছেন। সেই জিনিসটা মমতা ব্যানার্জি তুলে ধরতে সক্ষম হয়েছেন। আমি মনে করি সুপ্রিম কোর্টের নজরে সেটা এসেছে। এর আগে অন্য মামলাতেও এসেছে। অন্য মামলাগুলোর ডিটেইলস সবগুলো আমরা জানি না। আমি আজকে ২-১ টি একটু দেখার চেষ্টা করছিলাম। এমন নয় যে এরকম অবজারভেশন সুপ্রিম কোর্ট ১ম দিল। অন্য রাজ্যের ক্ষেত্রে, অন্য মামলার ক্ষেত্রেও নানা জায়গায় টুকটাক নানা জায়গায় হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জির মতো একজন রাজনৈতিক নেত্রী, তিনি সুপ্রিম কোর্টে স্বয়ং হাজির হয়ে সওয়াল করলেন, এর অভিঘাত নিশ্চিতভাবে আছে। মমতা ব্যানার্জির ওজনটা কি দিল্লির রাজনীতি, আমি দিল্লিতে রাজনীতি কভার করেছি তো। এখনো খবরাখবর রাখি। আমি দিল্লিতে থেকে দিল্লির রাজনীতি কভার করেছি বেশ কয়েক বছর। মমতা ব্যানার্জি আজকে যা পরিচয়, তার যাকে বায়োডাটা বলা হয়, সেটা যদি ফেলা হয় অন্য রাজনীতিবিদদের সামনে, সেটা হিংসে করার মতো। তার তুলনীয় কেউ নেই। ৭ বারের সাংসদ, ৩ বার রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী, এতগুলো দপ্তর সামলেছেন। হ্যাঁ, এটা ঠিকই যে কখনো কংগ্রেসের সঙ্গে গিয়ে, কখনো বিজেপির সঙ্গে গিয়ে মন্ত্রী হয়েছেন। সে তো আরো অনেকেই হয়েছেন। কিন্তু ক্রেডেনশিয়াল যদি দেখা যায়, এই তুলনীয় বায়োডাটা শুধু অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে এখন কারো নেই তা নয়। এখন যারা দিল্লিতে মন্ত্রী আছেন, যারা নানা রকম কাজকর্ম করছেন, তাদের মধ্যেও কারোর নেই। অমিত শাহ নেই, রাজনাথ সিং এর নেই। রাজনাথ সিং কবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন? কতদিন কত টার্ম তার ছিল? অমিত শাহ মুখ্যমন্ত্রীর দায়িত্ব কবে সামলেছেন? অমিত শাহ ছিলেন নরেন্দ্র মোদীর নির্বাচনী এজেন্ট আজ থেকে ১৫ বছর আগে পর্যন্ত। যখন মমতা ব্যানার্জির ৫ বার এমপি হওয়া হয়ে গিয়েছে, ৩ বার মন্ত্রিত্ব করা হয়ে গিয়েছে। সুতরাং এই ওজনটা আমি খুব গুরুত্ব দেই। হ্যাঁ, এটা ঠিক সুপ্রিম কোর্ট কি অর্ডার দেবে আমি আবেদ সাহেবের সঙ্গে একমত, সেটা আমরা কেউ জানি না। অর্ডার যখন বেরোবে তখন জানা যাবে। এটাও ঠিক যে ইলেকশন কমিশন এখনো পর্যন্ত কিন্তু খুব বেশি যে নড়ে চমকে গেছে সেটা মনে করার কোনো কারণ নেই। হবেও না। ইলেকশন কমিশন এখনো পর্যন্ত যা করছেন তাতে তারা বাইরের কোনো কিছুর দ্বারা প্রভাবিত হচ্ছেন বলে মনে হয় না। কোথাও কোনো একটা জায়গা থেকে তাদের যেভাবে চলতে বলা হচ্ছে, মনে হচ্ছে আমার দেখে, আমি তো জানি না ভিতরে কি হচ্ছে, তারা ঠিক সেভাবে চলছেন। এই যে রাজ্য সরকার বলল যে এই আমলাদের নিয়ে একটু নেগোশিয়েট চিঠি চালাচালি হোক, নেগোশিয়েট করা শুরু হলো। বলে না কোনো নেগোশিয়েশন নয়, সবাইকে পাঠিয়ে দিতে হবে। এই রাজ্যের হোম সেক্রেটারি সহ। আমি বলছি না যে পশ্চিমবঙ্গ সরকারের আমলারা সকলেই খুব মানে দারুণ আ কি বলবো নিরপেক্ষভাবে শাসন করেন বা সম্পূর্ণ দুর্নীতি মুক্ত, কথা কিন্তু আমি বলছি না। কিন্তু রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের নেগোশিয়েশন এর জায়গা থাকে। সেই জায়গাটা ইলেকশন কমিশন বন্ধ করে দিয়েছে। এইখানে মমতা ব্যানার্জি সফল যে তিনি পুরো ব্যাপারটা সারা দেশের সামনে যেভাবে তুলে ধরতে পেরেছেন, এটা উনি সুপ্রিম কোর্টে মানে উকিল হিসেবে অ্যাপিয়ার করার পরে যেভাবে হয়েছে সেইভাবে আগে হয়নি।
ফাইনাল আউটকাম কি হবে আমরা কেউ জানি না। দুটো কয়েকটা ছোট্ট কয়েকটা পয়েন্ট ৩ টে বিষয় আমি কথা বলবো যেগুলো আগে সুভাষিস বললেন যে যারা এই ইলেকশন মমতা ব্যানার্জি অ্যাপিয়ারেন্স ইত্যাদি যে যারা বিজেপি কে চায় কি চায় না, যারা পশ্চিমবঙ্গে কার শাসন চায় সেই অনুযায়ী। আমি সুভাষিসকে একটা কথা বলবো যে বিজেপি ছেড়ে দাও, ধরা যাক আমি বিজেপি কে চাই, কিন্তু আমি চাই যে বিজেপি বৈধ ভাবে ভোটে জিতে ক্ষমতায় আসুক। সত্যি বলতে কি সাংবাদিক হিসেবে আমার কোনো প্রেফারেন্স নেই, আমার নিজস্ব রাজনৈতিক মতামত যাই হোক না কেন, সাংবাদিক হিসেবে আমার কোনো প্রেফারেন্স নেই। একটা সঠিকভাবে তৈরি করা ভোটার তালিকায় সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে যে ভোটে জিতে আসবে সে রাজ্য তথা দেশ শাসন করবে, এটা হচ্ছে আমার অবস্থান। আমি মমতা ব্যানার্জিকে সমর্থন করছি এই জন্য নয় যে আমি বিজেপিকে চাই না, আমি মমতা ব্যানার্জির কাজকে সমর্থন করছি এই জন্য যে আমি চাই যে পশ্চিমবঙ্গে একটা সঠিক ভোটার তালিকার ভিত্তিতে সঠিক নির্বাচন হোক। সেই নির্বাচনে জিতে বিজেপি আসলে আমার কোনো অসুবিধা নেই। নামের বানানের কথাটা আমি বললাম। আরেকটা জিনিসের পরে মনে হচ্ছে খুব ট্রিভিয়াল ব্যাপার, কিন্তু খুব বেশি জোর পড়ছে। এটা জয় গোস্বামী তো খুব মামলা মোকদ্দমা করার লোক নন। জয় গোস্বামী মামলা মোকদ্দমা করেছিলেন। তার কারণ পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার যথেষ্ট ভালো যোগাযোগ আছে। রাজ্য সরকারের সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক। আ তাদের প্রণোদনাতেই তিনি মামলা করেছিলেন। রাজ্য শাসক দলের প্রণোদনাতেই তিনি মামলা করেছিলেন। তার হয়ে মামলা করা হয়েছিল বললে আরো ভালো হয়। জয় গোস্বামী মামলা মোকদ্দমা করার লোক না। যাই হোক, এই যে সুপ্রিম কোর্ট বলল যে প্রতিষ্ঠিত ব্যক্তিদের নোটিশ দেওয়া যাবে না, এটা নিয়ে আমি দেখছি বেশি চর্চা। প্রতিষ্ঠিত ব্যক্তি ৪-৫ জন। তারা ভোট যদি দেন, দিতে পারেন ভালো, না দিতে পারলেও কোনো ক্ষতি হবে, তাদের কিচ্ছু ক্ষতি হবে না। আমি বেশি ভাবি তো অপ্রতিষ্ঠিত, অপরিচিত সাধারণ মানুষকে নিয়ে। এই যে ১৩টা কার্ড পরিচয়পত্রের কথা বলা হয়েছে সোফিয়া, আমরা এখানে যারা প্রোগ্রাম করছি বা আমাদের অনুষ্ঠান যারা শুনছেন তাদের হয়তো অধিকাংশই আছেন, কিন্তু এগুলো কিসের দিকে ইন্ডিকেট করে? পাসপোর্ট আমাদের দেশে কত ২.৫% মানুষের আছে। সরকারি পেনশন, কে পেনশন পায়? আমি সুভাষিস, আমরা সাংবাদিক হিসেবে সারা জীবন চাকরি করছি, তুমি কিছু করেছো, আমরা কোনো পেনশন পাই? সরকারের একটা ইপিএফ এর পেনশন যদি কেউ অ্যাপ্লাই করে পেয়ে থাকেন তাহলে তিনি পেয়ে থাকেন। আবিদ সাহেব পান সরকারি চাকরি করে। পিপিও নিয়ে আসতে হবে। পিপিও কটা লোকের আছে? জমির দলিল কটা লোকের থাকে আমাদের দেশে? এগুলো থাকে যাদের হাতে টাকা পয়সা আছে, যাদের শিক্ষাগত যোগ্যতা আছে, অন্তত মাধ্যমিক পর্যন্ত পাস করেছেন, মাধ্যমিক স্কুলে যেতে পেরেছেন তাদের। বাকিদের কি হবে? মমতা ব্যানার্জি বাকিদের কথা তুলে ধরেছেন। কালকে উনি শহরের শুরুতেই সেটা বলেছেন। উনি বাকিদের কথা বলতে এসেছেন। সেটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের আলোচনা থেকে এটা আমার সনির্বদ্ধ অনুরোধ সকলের কাছে, প্রতিষ্ঠিত ব্যক্তিদের কথা ছেড়ে দিয়ে তাদের কথা যেন হারিয়ে না যায়, যারা অপ্রতিষ্ঠিত, অপরিচিত, জমি নেই, সরকারি কাজ কোনোদিন করেননি, তাদের কি হবে? তাদের নিয়ে আমি অনেক বেশি চিন্তিত। তাদের কথা আমাদের ভাবার দরকার আছে। নামের বানান নিয়ে আমরা কথা বলেছি। সব মিলিয়ে সোফিয়া আমি আমার বক্তব্য শেষ করবো যে অত্যন্ত সদর্থক পদক্ষেপ। আমরা দেখবো এবার সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়, ইলেকশন কমিশন কি করে। আরেকটা কথা আমি বারবারই বলেছি, আবারও বলেছি, ভোটটা কিন্তু বাংলার মাটিতে হবে। ভোটটা কিন্তু ওই দিল্লিতে বসে, দপ্তরে বসে দিয়ে হবে না, কম্পিউটারের সামনে হবে না। আর যদি বাংলার একটা গ্রাম থেকে গ্রামের সকলের নাম বাদ চলে যায়, তারা বিদেশি বলে, বহিরাগত বলে, মারা গিয়েছেন বলে, ভারতীয় নাগরিক নন বলে, সে গ্রামে একটা বুথ তো বসাতে হবে ইলেকশন কমিশনকে, ভোট তো করতে হবে। আমি খুব সাংবাদিক হিসেবে দেখার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি সেই বুথে যখন ভোট হবে ২০০০ ভোটারের মধ্যে ১৮০০ লোকের নাম বাদ দেওয়ার পর, যারা ওখানকার বাসিন্দা ৪ প্রজন্ম ধরে, তারপরে কারা ভোট দিতে আসবেন, কত ভোট পড়বে এবং কে জিতবে।